নমস্কার, আমি সায়নিকা। আজকের গল্পটিও সত্য ঘটনা অবলম্বনেই পরিবেশিত। আজকের গল্পটি যে ঘটনাটি অবলম্বন করে পরিবেশন করা হয়েছে সেই ঘটনাটিও আমাদের লিখে পাঠিয়েছেন জয়শ্রী চক্রবর্তী। অনেক অনেক ধন্যবাদ জয়শ্রী আন্টি আমাদের সাথে থাকার জন্য। শুরু হচ্ছে ঝাউ পুকুর। সেই দিন ছিল মঙ্গলবার। জয়া সবেমাত্র ঝাউপুকুর থেকে স্নান করে উঠেছে। জয়া হলো নীলরঞ্জন ও সুভদ্রার বড় মেয়ে। নীলরঞ্জন ও সুভদ্রার 3 মেয়ে ও 1 ছেলে। জয়ার ছোট বোন হলো মণিদীপা ও ফুলমণি ও ছোট ভাই হলো সপ্তপদী। সুখী পরিবার। নীলরঞ্জন মুখার্জির পূজার্চনা করে সংসার ভালোই কাটে। সেদিন সবেমাত্রই জয়া পুকুর থেকে স্নান করে উঠেছে। এমন সময় জয়ার মা সুভদ্রা খুব জোরে হাঁক দিয়ে জয়াকে আবার ডাক দিলেন। জয়া, ও জয়া, একবার আয় না মা, একবার আয় না। সুভদ্রা তখনও পুকুরেই ছিলেন। সুভদ্রার হাত থেকে একটা প্লাস্টিকের বালতি ছেড়ে ভেসে যায় পুকুরে। জয়াকে তার মা সুভদ্রা ভীষণ জোরে হাঁক দিয়ে ডাকলেন। এই জয়া, একবার আয় না মা, লক্ষ্মী মা আমার, একবার পুকুরে আয়। লক্ষ্মীটা দেখ না, সোনা বালতিটা আমার হাত ছেড়ে ভেসে গেল। একবার আয় না মা, একবার আয় না, বালতিটা সাঁতরে এনে দিবি মারে, একবার আয় না সোনা মা আমার। জয়া সবে মাত্র সাঁতরে এসে ঘরে ঢুকেছে, অমন সময় মায়ের চিৎকার শুনতে পেল। সেও চিল্লে প্রত্যুত্তর দিল, এই তো স্নান করে এলাম, বলো আবার যেতে হবে? ধুর, আর ভালো লাগছে না যেতে মা। আবার জয়ার মা হাঁক দিলেন, আয় না মা আমার, এত করে বলছি। তখন মায়ের অনুরোধ ফেলতে না পেরে অগত্যাই ছুটে গেল পুকুরে জয়া। গিয়ে মাকে আবার বলল, এখন আবার অত দূর সাঁতরে যেতে হবে? ভালো লাগছে না আর যেন যেতে, এই তো স্নান করে উঠলাম, বলো মা। তখন সুভদ্রা বললেন, একটা দরকারে যদি না আমাকে সাহায্যই না করতে পারলি, তাহলে সাঁতার শিখে কি আর লাভ হলো? বলে মা তো রেগে মেগে লাল হয়ে যাচ্ছে। তখন কিছু আর উপায় না পেয়ে জয়া বাধ্যই হলো আবার পুকুরে নামতে। নেমে জয়া সাঁতার দিতে থাকলো বালতিটাকে আনার জন্যে। ততক্ষণে বালতিটা বেশ দূরে ভেসে চলে গেছে, প্রায় পুকুরের একদম শেষ প্রান্তে। পুকুরটার ওই পারে ছিল ঝাউবন, তাই পুকুরটার নাম ছিল ঝাউ পুকুর। তখন জয়া যতই এগোয় বালতিটা যেন আরোই ভেসে যেতে থাকে, আরো দূরে। ঝাউ পুকুর ছিল খুবই বড়। বালতিটাকে হাতের নাগাল করে উঠতে পারেনি জয়া তখনও, এবং প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে। এমন সময় জয়ার মনে হলো জয়ার পা দুটো জলের তলা থেকে ধরে কেউ টান দিচ্ছে। টানটা আস্তে আস্তে বাড়তে থাকলো ও বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেল যে জয়া রীতিমতো তখন হাবুডুবু খেতে শুরু করেছে। জয়া চিৎকার করতে থাকে, মা আমি ডুবে যাচ্ছি, মা বাঁচাও, মা আমি ডুবে যাচ্ছি। হাবুডুবু খেতে খেতেই জয়া বলতে থাকে, মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মা। সুভদ্রাও কাঁদতে কাঁদতে চিৎকার করতে থাকেন, ওগো, কে কোথায় আছো গো, তাড়াতাড়ি এসো গো, আমার মেয়েটা জলে ভেসে যাচ্ছে, জলে ডুবে যাচ্ছে, জলে ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি এসো গো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। শুনে নীলরঞ্জন অর্থাৎ জয়ার বাবা ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে আসেন
ও এসে দেখেন যে মেয়ে প্রায় জলে ডুবেই যাচ্ছে এমন অবস্থা। একটু সাঁতারটা জানে বলে তবু নিজেকে কোনো মতে জয়া জলে অতক্ষণ ধরে রেখেছিল। নীলরঞ্জন এসে চিৎকার করে জয়াকে ডাকতে থাকলেন ও বলতে থাকলেন, জয়া মা, আমার দিকে তাকা মা, এই দেখ মা, আমার চোখের দিকে দেখ, দেখ মা আমার চোখের দিকে দেখ। জয়া তো তখন জলে হাবুডুবু খাচ্ছে, কিভাবে সে তার বাবার দিকে দেখবে। নীলরঞ্জন আবারও বলেন, আমার চোখের দিকে দেখ মা, দেখ আমার দিকে। এইভাবে 2-3 বার বলার পর তবে জয়া ওর বাবার দিকে তাকালো ও তারপর নীলরঞ্জন তার এক অদ্ভুত শক্তি ব্যবহার করে জয়াকে পাড়ে এনে তুললেন। জয়া তার দিকে তাকাতেই নীলরঞ্জন বলতে থাকেন, আয় 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 আয়। এইভাবে বেশ খানিকক্ষণ বলতে বলতে নীলরঞ্জনের এক অভূতপূর্ব বলের দ্বারাই জলের মধ্যেই জয়াকে চিৎ করিয়ে দিলেন ও জয়া হঠাৎই ওইভাবে সোজা চিৎ হয়ে জলে ভেসে ভেসে চলে আসতে থাকে। ও যখন তার হুঁশ ফেরে তখন জয়া বুঝতে পারে যে সে পাড়ে এসে ঠেকেছে। তারপর সকলে মিলে জয়াকে পাড় থেকে তুলে নিয়ে তাদের বাড়িতে নিয়ে গেল। জয়া তখনও সম্পূর্ণ হুঁশে ছিল না। জয়াকে তার ভাই বোনেরা অর্থাৎ সপ্তপদী, মণিদীপা ও ফুলমণি তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে, ক্রমাগত তাকে ডাকতে ডাকতে। মণিদীপা বলে, এই দিদি, দিদি তুই ঠিক আছিস দিদি? ওঠ না দিদি। এই দিদি, কি যে হলো ওর সাথে? ফুলমণি বলে, সত্যি কিছুই তো বুঝতে পারছি না কেন এমন হলো। যে মেয়েটা এত ভালো সাঁতার জানে তার তো এমন ভাবে ডুবে যাওয়ার কথাই না। সপ্তপদী বলে ওঠে, আমার মনে হয় কোনো অশুভ শক্তি এই ঘটনার জন্য দায়ী। সকলে মিলে জয়ার শুশ্রূষা করতে থাকে। অবশেষে জয়ার সম্পূর্ণ জ্ঞান ফেরে যখন, তখন দুপুর 3টে। দুপুরে অল্প কিছু খেয়ে বিশ্রাম নিল জয়া। সন্ধে গড়িয়ে রাত নামল। রাতের খাওয়া দাওয়া সেরে সকলে যে যার ঘরে শুয়েছে। এমন সময় জয়া শুয়ে খুব অসুস্থ বোধ করতে শুরু করলো। তার হঠাৎই মনে হলো বিছানা থেকে কেউ যেন তাকে টেনে উপরে তুলছে। হাত পা ধরে যেন কেউ টান দিচ্ছে জয়ার। জয়া কাঁদতে শুরু করে ও সবাইকে ডাকতে শুরু করে ও বলতে থাকে, কে 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 এসেছে এখানে? কে এসেছে? কে তুমি? কে তুমি? জয়ার চিৎকার শুনে নীলরঞ্জন ও সুপ্রভা সহ তাদের ছেলে মেয়েরাও সকলে ছুটে আসে। নীলরঞ্জন জিজ্ঞাসা করেন, এই কি হয়েছে রে মা, কি হয়েছে তোর? বাবা, কে 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 যেন এসেছিল এক্ষুনি ঘরে, আমার হাত পা ধরে টানছিল এক্ষুনি। কে যেন এসেছিল এক্ষুনি এখানে। শুনে সকলেরই বুক ধড়াস করে উঠল। নীলরঞ্জন বুঝতে পারে এই ঘটনার পিছনে কোনো খারাপ শক্তি কাজ করছে। নীলরঞ্জন সবটা বুঝতে পেরে তার পূজা উপকরণের পুঁটুলি থেকে এক অদ্ভুত রকমের জল বের করে নিয়ে এসে জয়ার গায়ে ছিটিয়ে দিলেন।
তারপর জয়া অনেকটা সুস্থ বোধ করলো ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। সেদিন রাতে আর কোনো সমস্যা জয়ার হলো না। পরদিন পুজো করে একটা মহা বলপ্রদায়িনী তাবিজ বেঁধে দিল নীলরঞ্জন জয়ার হাতে এবং তারপর বেরিয়ে পড়ল সন্তোষ জমিদারের বাড়ির উদ্দেশ্যে, কারণ ওই পুকুরটা আগে সন্তোষ জমিদারদেরই ছিল। নানা কারণবশত পুকুরটাকে তাদের জমিদারি ছাড়া করতে হয়। সম্পূর্ণ ঘটনাটি শুনে সন্তোষ জমিদার বললেন, শোনো বাবা নীলরঞ্জন, তোমায় একটা কথা বলি। আমি বুড়ো মানুষ, ওই যে দূরে স্থানটি দেখছো, বহু বছর আগে আমার যে প্রথম সন্তান, সেই প্রথম সন্তান মারা যাওয়ার পর তার মৃতদেহ ওই স্থানেই কবর দেওয়া হয়েছিল। তা কবর দেওয়ার পর মাঝে মাঝেই ঝাউ পুকুরের পাশে ওই স্থান থেকে আমরা সবাই আমার ওই সন্তানের নীরব কান্না শুনতে পেতাম। যতদিন যায় পুকুরের পাশের ওই জায়গাটা ধীরে ধীরে বর্ষাতে জলে ডুবে যায়। আমাদের পরিবারের নিয়ম অনুসারে 1 বছর বয়স হওয়ার আগেই অতসী মারা যাওয়ার কারণে ওকে না দাহ করে কবর দেওয়া হয়েছে। আমি ওই স্থানে কাল উপস্থিত থাকলে কখনোই জয়া মাকে ওইখান থেকে বালতি আনতে দিতাম না নীলরঞ্জন। বাংলার কন্যা প্রেজেন্স ভূতবাড়ি শেষ হলো ঝাউ পুকুর। এই রকম আরও নানান ধরনের ভৌতিক গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বাংলার কন্যা।